হাতেখড়ি ক্লাস। আচ্ছা, এই ক্লাসের মূলত উদ্দেশ্য হলো আগামী শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীকে তৈরি করা। আবার যদি আপনি মনে করেন আপনার প্রতিষ্ঠানের শান মান অবস্থান অনুযায়ী বাড়ির কাজ দেওয়া দরকার, কিন্তু দুই একজন বাড়ির কাজ চাচ্ছে না, তাহলে কি আপনি বাদ দিবেন? না। কোনো গার্ডিয়ানের সম্পর্কে, তার সন্তান সম্পর্কে, আপনার সন্তানটা বেশি দুষ্টামি করে, আপনার সন্তান একটু বেশি ক্লাস উচ্ছৃঙ্খল, এরকম নেগেটিভ কোনো ল্যাঙ্গুয়েজ কোনো অভিভাবকের সাথে কোনো টিচার কোনো পরিচালক কেউ ইউজ করবে না। এই ভর্তির পূর্বে ক্লাস কেন জরুরি? ক্লাস মনিটরিং করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিভাবক ব্যবস্থাপনা, 2 মাস শেষে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন, এটা আপনার প্রতিষ্ঠানকে আলোর গতিতে বিদ্যুতে আলোর গতিতে সামনে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ইতমিনান বোর্ড বাংলাদেশ মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে আমি আছি আপনার সাথে মোহাম্মদ মুসা খান। আজকে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকের প্রয়োজন, অনেকের দরকার। সেটা হলো সামনে 2027 শিক্ষাবর্ষে অনেক শিক্ষার্থীরা নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, সেটা মাদ্রাসায় হোক অথবা স্কুলে হোক। আমাদের অনেক পরিচালকবৃন্দ যারা সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত না, তারা অনেক সময় প্রতিযোগিতায় পিছিয়ে থাকে। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় 2027 সালকে কেন্দ্র করে তারা শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ আবার 4 মাসও শিক্ষার্থীদেরকে ফ্রিতে পড়ায়। আচ্ছা, আপনি ফ্রিতে পড়াবেন না বেতন নেবেন সেটা ভিন্ন বিষয়, বাট ওনারা শিক্ষার্থীদেরকে পড়ায়। অর্থাৎ শিক্ষা সেশন শুরু হবে 2027 সাল থেকে। হ্যাঁ, 2027 সাল থেকে 27 সাল জানুয়ারির 1 তারিখ এখান থেকে শিক্ষা সেশনটা শুরু হবে। বাট ওনারা শিক্ষার্থীদেরকে পড়ানো শুরু করে 2026 সালের হয়তো নভেম্বর থেকে, অথবা আরও আগ থেকে। নভেম্বরের পরে সাধারণত মানুষ যায় না, ডিসেম্বরে অনেকে করে, বাট নভেম্বর, অক্টোবরেও অনেকে করে। তো এখানে আমাদের অনেক পরিচালক বৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেন, এবং আমরাও মাঠ পর্যায়ে দেখি যে ওনারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আসলে এই টাইমে আমি কী পড়াবো, এই টাইমে আমার কী কাজ। এই সেশনটা, আজকের এই প্রশিক্ষণটা প্রত্যেক পরিচালকের জন্য, প্রত্যেক শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ফুল প্রশিক্ষণটা আপনি মনোযোগ দিয়ে করবেন। আমরা চাই আমাদের যারা আমরা শিক্ষা নিয়ে কাজ করি, আমরা যেন জনগণের মধ্যে, আমরা যেন অভিভাবকদের মধ্যে জনপ্রিয়তা ছড়িয়ে দিতে পারি। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা বেশ কয়েকটা টপিক এখানে আলোচনা করব। প্রথমত, এই যে একটা ক্লাস, অর্থাৎ 2027 জানুয়ারির আগে আপনি শিক্ষার্থীদেরকে কি পড়াবেন, তাদের সাথে পড়ানোর উদ্দেশ্য কী, তাদেরকে কিভাবে পড়াবেন, তাদেরকে কোন বই দিবেন, তাদেরকে কি পড়াবেন, তাদেরকে কি শিখাবেন, তাদের ক্লাস রুটিনটা কি হবে, এখানে পরিচালকের কি দায়িত্ব, শিক্ষকদের কি দায়িত্ব, প্রতিষ্ঠানের কি দায়িত্ব, অভিভাবকদের কি দায়িত্ব, অল এভরিথিং আমরা এই প্রশিক্ষণটায় কাভার করব ইনশাল্লাহ। প্রথমত আমরা বলবো এই ক্লাসটাকে আমরা ডিটেইলে এই বিষয়গুলো ইনশাল্লাহ কাভার করব। এই প্রশিক্ষণটা আপনার প্রতিষ্ঠানকে অনেক বেশি এগিয়ে দিবে। মূলত এই ক্লাসের নাম আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি নাম দিতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার, কোনো অসুবিধা নাই। কেউ হাতেখড়ি ক্লাস দেয়, কেউ যেমন আমাদের এখানে সাধারণত হাতেখড়ি ক্লাস। হ্যাঁ, হাতে খড়ি আমরা আজ থেকে 5 বছর আগে এই ক্লাসটা মূলত এই শিরোনামে শুরু করেছিলাম, হাতেখড়ি ক্লাস। আচ্ছা, এই ক্লাসের মূলত উদ্দেশ্য হলো আগামী শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীকে তৈরি করা, অভিভাবকদের সাথে এঙ্গেজ হওয়া, অভিভাবকগণদেরকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করা। এটাই মূলত এই ক্লাসের মূল উদ্দেশ্য। আচ্ছা, আমরা ধীরে ধীরে আরও বিস্তারিত জানবো। এখানে আমরা একটু দেখব বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে পরের বছরের নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। তো নভেম্বর ডিসেম্বর থেকেই কিন্তু আপনার ভর্তি প্রক্রিয়াটা শুরু। একটা হলো আপনি ভর্তি করে ভাই বাসায় চলে যান। আচ্ছা, আরেকটা হলো এটা কোন শিক্ষার্থীদের জন্য? সাধারণত যে সকল শিক্ষার্থীদের বয়স 4 থেকে 5, অর্থাৎ যারা একেবারে শুরু, একবারে প্রাথমিক দিক থেকে যারা পড়বে, একবারে শুরু লেভেল থেকে, তাদের জন্য মূলত এই কার্যক্রমটা। তো ভর্তি করে আপনি বাসায় পাঠিয়ে দিলেন, এটা একটা কাজ। আরেকটা কাজ হলো আপনি একটু প্রচার করতে পারেন যে আগামী শিক্ষাবর্ষে 2027 সাল আপনার সন্তানকে ক্লাসে বসালে যেন সে বিরক্ত না করে, সে যেন সুন্দর করে ক্লাসে বসতে চায়। এই জন্য আমাদের এই হাতেখড়ি ক্লাসে আপনি অংশগ্রহণ করাতে পারেন।
এতে করে কিন্তু অনেক অভিভাবকগণ অংশগ্রহণ করান এবং এটা একটা বাস্তব বিষয়। যখন ২০২৭ সালে সে তার সন্তানকে ক্লাসে ভর্তি করাবে, তো দেখা যাবে তার সন্তান বসতে চাবে না, আসতে চাবে না। এই ভয়টা যদি আপনি তাকে জাগ্রত করাতে পারেন, তাকে যদি বুঝাতে পারেন যে দেখেন আপনার সন্তানকে যখন ২৭ সালে আপনি দিবেন, তখন আপনার সন্তান পিছিয়ে পড়বে। কেন পিছিয়ে পড়বে? অনেক ছেলেরা, অনেক মেয়েরা, তার অনেক সহপাঠীরা তখন ক্লাসে মনোযোগ দিয়ে বসবে, বাট আপনার সন্তান কিন্তু ক্লাসে মনোযোগ দিয়ে বসতে চাইবে না। সে আম্মুকে তালাশ করবে, সে আব্বুকে তালাশ করবে, সে ভাইয়াকে তালাশ করবে, সে ক্লাসে ভয় পাবে। এই যে ভয়, এই যে একটা মানে এগুলো কিন্তু বাস্তব। তো একজন অভিভাবককে, আপনার কাজ হলো একজন পরিচালক হিসেবে একজন অভিভাবককে সহযোগিতা করা। আপনি যদি সহযোগিতা প্রণয়ন হন, সহযোগিতার মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, আপনার প্রতিষ্ঠান কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাবে। আর আপনি যদি অভিভাবককে সহযোগিতা না করেন, তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠান পিছিয়ে যাবে। আপনি একটু ভাবুন তো, একজন অভিভাবক তার সন্তানকে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি করালো। ভর্তি করানোর পর তার ছেলেটা ক্লাসে বসতে চায় না, তাকে ছাড়া যেতে চায় না, তাকে ছাড়া আসতে চায় না। কি একটা প্যারা তার জন্য। হ্যাঁ, এই সমস্যাটা থাকবে না। এই সমস্যাটা পরবর্তী ২ মাস পরে কিন্তু এই সমস্যাটা তার থাকছে না। বাট আপনি যদি ২০২৭-এর ১ তারিখ থেকেই তাকে এই যে ২ মাস পরে যে সমস্যার সমাধানটা পেত, এটা যদি ২০২৬-এ আপনি তাকে সমাধান করে দিতে পারেন, তাহলে কিন্তু একজন অভিভাবককে আপনি অনেক বেশি হেল্প করলেন। আপনার প্রতিষ্ঠানটা হেল্পফুল প্রতিষ্ঠান হয়ে মানুষের কাছে আত্মপ্রকাশ পাবে। তাহলে দেখেন, তো নভেম্বর ডিসেম্বর এই ২টা মাসে, হ্যাঁ, ভর্তি প্রক্রিয়া শুরু হয়। তো যে শিশুরা ২০২৭ সালে ভর্তি হবে তাদের বয়স সাধারণত ৪ থেকে ৫ বছর। এই বয়সে শিশুরা সরাসরি শ্রেণীকক্ষে বসতে পারে না, কারণ তাদের মনোজগৎ ও সামাজিক প্রস্তুতি হয়নি। আচ্ছা, নভেম্বর ডিসেম্বর, এখানে ভুল আছে, এটা নভেম্বর হবে। নভেম্বর ডিসেম্বর ২ মাসের হাতে কলম ক্লাস বা প্রাক ভর্তি প্রস্তুতি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা নাম আমরা পেয়ে গেলাম। আমরা নাম দিই এটা হাতে খড়ি ক্লাস, বাট হাতে কলম ক্লাস এটাও কিন্তু আপনি একটা নাম দিতে পারেন এই ক্লাসের। ডিফারেন্ট আপনি একটু নাম করলেন, আপনাকে ভিন্নতা লাগবে, এটাকে ইখতিসাস বলে। হ্যাঁ, একটু ডিফারেন্ট, ভিন্নতা লাগবে। আচ্ছা, ভর্তি প্রস্তুতি পূর্ব তাদের সেই প্রস্তুতি নিশ্চিত করে। তাহলে আমরা একটা সামারি পেয়ে গেলাম। হাতেখড়ি ক্লাসটা মূলত কি? হাতেখড়ি ক্লাসটা হলো ২০২৭-এ যাদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করবে তাদেরকে আপনি ২০২৬ সাল থেকেই প্রস্তুতিমূলক পড়ানো শুরু করবেন। তাদেরকে, তাদের মা বাবাদেরকে তৈরি করবেন, মা বাবাদেরকে এটা বুঝাবেন যে আপনার সন্তান তখন দিলে তখন সে পিছিয়ে পড়তে পারে। এখন থেকে যদি তার যাতায়াতের অভ্যাস হয়, ক্লাসে বসার অভ্যাস হয়, কারণ তার বন্ধুবান্ধব নতুন, সে জীবনের লম্বা একটা সময় মায়ের পিছু ছাড়েনি, সে বাবার পিছু ছাড়েনি, তার ঘরের মধ্যে সে পরিচিত সবাইকে দেখেছে। এখন যখন সে নতুন প্রতিষ্ঠানে আসবে, সে টিচারকে দেখবে নতুন, সে পাশের বন্ধুকে দেখবে নতুন, সে অনেক মানুষ দেখবে নতুন। এতে করে কিন্তু অনেক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়। আমরা আপনাকে এখানে একটা ছোট্ট লজিক শেয়ার করি, সেটা হলো অনেক শিশুরা দেখবেন যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম ৩ মাস তারা অনেক কান্না করে। দিনে জম্পেশ ঘুম দেয় আর রাতে কান্না করে। এটা কেন হয়? চিকিৎসা বিজ্ঞানের মতে একজন শিশু যখন মায়ের গর্ভে থাকে, তো মায়ের গর্ভে কিন্তু শিশুটা এক ধরনের পানির মধ্যে, অর্থাৎ যেই টিউবের মধ্যে থাকে, টিউবের মধ্যে পানি থাকে। তো পানিতে শিশুটা ভাসতে থাকে। দিনে যখন মা কাজ করে ব্যস্ত থাকে, তো শিশুটা পানি দুল খায়, শিশুটা ঘুমিয়ে যায়। বাট রাতে যখন মা ঘুমাতে যায়, তো পানিটা স্থির থাকে। এই স্থির পানির মধ্যে শিশুটা তখন নাড়াচাড়া করে। এই শিশুটা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর ৩ মাস কমপক্ষে চিকিৎসা বিজ্ঞানের মতে ৩ মাস সময় নেয় তার গর্ভের ওই যে অভ্যাস, দিনে ঘুমানো, রাতে সজাগ থাকা, এই অভ্যাসটা দূর হইতে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা লজিক, এবং চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতার নিরিখে এটা একটা সঠিক তথ্য। তো আপনি কিন্তু এভাবে আপনার গার্ডিয়ানদেরকে বুঝাতে পারেন যে আপনি আপনার সন্তানকে যদি আমাদের হাতেখড়ি ক্লাস অথবা হাতে কলম কলম ক্লাস এখানে ভর্তি করান, তাহলে এই যে ২০২৭ সাল থেকে আপনার যে একটা ফেস করতে হবে অনেক কষ্ট, অনেক সংকীর্ণতা, বাচ্চা বসতে চাবে না, টিচার নতুন, ক্লাস নতুন, সব কিছু নতুন, এই প্রবলেমগুলো কিন্তু গার্ডিয়ান ফেস করবে না। যাক, আমরা আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। এখন আমরা চলে যাব যে এই হাতেখড়ি ক্লাসে মূলত আমরা শিশুদেরকে কি পড়াবো, আমাদের কি কাজ, সেই কাজে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের কাজ হলো আমরা আপনাদেরকে কার্যক্রমের মূল নীতিসমূহ, তো এই যে আপনি হাতে করে একটা ক্লাস করাবেন ২ মাস ব্যাপী, এখানে আপনি কি পড়াবেন না পড়াবেন আমরা আপনাকে একটা বেসিক সিলেবাস দিয়ে দিব।
আপনি আপনার মতো করে পড়াবেন। আমাদের ইতমিনান বোর্ড বাংলাদেশ বরাবরের মতো এই কথাটা বলে থাকে যে আমরা মূলত মানুষদেরকে বই প্রোভাইড করি না, যে আমাদের বই নেন, আমাদের কারিকুলাম নেন। এটা যেহেতু আমরা নিজেরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি, আমাদের এই বছর ইনশাল্লাহ আমাদের ৮, ৯, ১০টা শাখা হয়ে যাবে। এই মানে ২০২৭ জানুয়ারিতে আমরা অলরেডি ৮টা শাখা আমাদের স্টিল নাও চলমান। এখানে ২,০০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। কিতাব বিভাগে আমাদের কাফিয়া পর্যন্ত অর্থাৎ ৩য় বর্ষ পর্যন্ত রয়েছে। ১০ম শ্রেণীতে আমাদের শিক্ষার্থীরা ২০২৭ সালে ন্যাশনাল কারিকুলামের পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এইভাবে তো আমরা আমাদের প্রতিষ্ঠানে কার্যক্রম করি, এগুলো আমাদের জন্য আমরা করে থাকি। যদি কারো প্রয়োজন হয় নিতে পারে, বাট আমরা কখনোই এটা অ্যাডভাইস করি না যে আমাদের বই বা আমাদের কারিকুলাম আপনি করেন। আপনি আপনার মতোই করবেন, বাট আপনার কার্যক্রমটা যেন গোছানো হয়, সাজানো হয়। সে জায়গায় এই ক্লাসের মূল উদ্দেশ্য হলো প্রথম শিশুর মানসিক বিকাশের সাথে সাথে সঙ্গতি রেখে আনন্দময় শিক্ষা। দেখেন ভাই, হাতেখড়ি ক্লাসে যদি এখন আপনার টিচার মারামারি করে, আপনার টিচার ওই যে মানে ভেঙচি কাটে, আপনার টিচার আতঙ্কিত করে, আপনার টিচার জোরে জোরে থামায়, তাহলে কিন্তু আপনি জানুয়ারির ১ তারিখ থেকে ছাত্র পাবেন না। হাতেখড়ি ক্লাসটা কিন্তু উইদাউট অ্যাডমিশন ছাড়া শিক্ষার্থীরা এই ক্লাসে ক্লাস করবে। জানুয়ারি থেকে যদি অভিভাবকদের ভালো লাগে, তাদের পছন্দ হয়, শিক্ষকদের বিহেভিয়ার, প্রতিষ্ঠানের কালচার, পরিচালকের বিহেভিয়ার, পরিচালকের মানে অল এভরিথিং যদি অভিভাবক লাইক করেন, দেন তারা আপনার তার সন্তানকে ভর্তি করাবেন। তাহলে প্রথম কাজ আপনার শিশুর মানসিক বিকাশ। প্রথম কাজ হইল এই যে শিশুর মানসিক বিকাশ এবং বিকাশের সাথে সঙ্গতি রেখে আনন্দময় শিক্ষা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা উসুল। আপনি বিভিন্নভাবে আনন্দময় করতে পারেন, আমরা বেসিকটা বললাম। ২ নাম্বার, খেলাধুলা ও গল্পের মাধ্যমে শেখা। এখানে শুধু আসছে বাচ্চারা পড়ালেখা, অত ভাই ঝামেলার প্রয়োজন নেই। ২টা মাস আপনার কাজ ছাত্রকে প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ করা, তার ভয় দূর করা, তার আতঙ্ক দূর করা, প্রতিষ্ঠানকে যেন সে ভয় না পায়, সে যেন বসতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। ৩ নাম্বার কাজ, ইসলামী আদব ও নৈতিক মূল্যবোধের প্রাথমিক বীজ বপন করা। এই ছেলেটা হইতে পারে আপনার প্রতিষ্ঠানে পড়বে না, হতে পারে সে জাগতিক কোনো প্রতিষ্ঠানে চলে গেল, যেই প্রতিষ্ঠানে দিন ধর্মের কোনো বালাই নেই, বাট আপনার কাজ হলো প্রথম থেকেই তার মধ্যে নৈতিক মূল্যবোধের যে প্রাথমিক বীজ, এটা কিন্তু আপনি বপন করে দিতে হবে। এই ২ মাসের আপনি একটা সেশন রাখেন, ৩ মাসের সেশন রাখেন, এটা আপনার একটা মৌলিক কাজ, প্রাথমিক বীজ বপন করে দেওয়া। এরপর লেখাপড়া। দেখেন, লেখাপড়াটা কিন্তু আমরা অনেক পরে রাখছি, ঠিক না? একেবারে শেষে আমরা বলবো লেখাপড়া ৩ও না, লেখাপড়া একেবারে শেষে, একেবারে এখানে লেখাপড়া। এরপর আমরা বলবো এটা কাটা, লেখাপড়ার প্রয়োজন নেই, লেখাপড়ার প্রয়োজন নেই। যে ইতমিনান বোর্ড এটাই বলে, এত পড়াশোনার প্রয়োজন নাই। এই যুগে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে দেখলে মনে করে যে শিক্ষক এটা একটা পড়ানোর মেশিন, উনি পড়া ছাড়া অন্য কোনো কথা মুখে বলতে পারে না। এরপরে কাজ আপনার কি হবে? ভাষা ঠিক করা। এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাষা ঠিক করা, শিক্ষার্থীর ভাষা ঠিক করা। আপনার প্রতিষ্ঠানটা সে অজপাড়া কোনো গায়ে, আপনি যদি শিক্ষার্থীকে করেছি, গিয়েছি, খেয়েছি, বলেছি, এসেছি, দেখেছি, এটা কিভাবে করাবেন আমরা বলবো ইনশাল্লাহ। এটার জন্য আপনি নিজ উদ্যোগে কিছু করতে পারেন। আমাদের একটা এরকম বই আমরা তৈরি করেছি। আপনি প্রয়োজনে শিক্ষার্থীদেরকে এই বইটা আপনি কিনে মানে তার হাতে হাতে যদি দিয়ে দেন, ওয়েল আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রতিষ্ঠানে করি, যাক এটা আমরা পরে বলবো। বাট আপনি ভাষা ঠিক করা। দেখেন, আমরা ভাষা ঠিকের ক্ষেত্রে করি কি, উস্তাদদেরকে একটু বয়ান করি, ভাই সবাই শুদ্ধ ভাষায় কথা বলেন। ভাই বয়ান করলে উস্তাদরা যতটুকু পারবে বলবে, বাট আপনি যদি কিছু নির্দিষ্ট তাকে আফআল সমূহ, বাংলা আফআল সমূহ তাকে মুখস্থ করিয়ে দেন, করেছি, গিয়েছি, খেয়েছি, দেখেছি, হ্যাঁ, কোত্থেকে থেকে, হ্যাঁ, এটা না সেটা, এরপরে আমি কি বলে এইটা না এটা, এরকম ভাষা শুদ্ধ করা, এটা আপনার কাজ। তাহলে কিন্তু একজন অভিভাবক আপনার হাতে করে ক্লাসে যদি 50 জন হয়, এই 50 জনকে যদি আপনি এই কাজটা করিয়ে দিতে পারেন, তার ভাষা শুদ্ধ হোক বা না হোক, বাট অভিভাবক যদি ফিল করেন যে আপনি ভাষা নিয়ে কাজ করছেন, তখন কিন্তু অভিভাবক আপনার প্রচার প্রসারে ব্যস্ত হয়ে যাবে। এরপর অভিভাবকের সঙ্গে সমন্বয় রেখে শিশুর রুটিন তৈরি করা, অর্থাৎ অভিভাবকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা। তাহলে হাতেখড়ি ক্লাসে এরপর দেন আপনার এই যে লেখাপড়া। তাহলে লেখাপড়া সবার পরে, এরপর এই যে আমরা এটা এখানে নিয়ে আসবো। আপনি বাংলা পড়াবেন, আপনি এই যে প্রাথমিক গণিত পড়াবেন, প্রাথমিক এখানে আছে, আমরা এখানে লিখলাম না, গণিত পড়াবেন, আপনি ইংরেজি পড়াবেন, আপনি কিছু আরবি হরফ পড়াবেন ইত্যাদি। তাহলে এখানে আমরা কয়টা 1 2 3 4 5 6 6টা কাজ বললাম। এর মধ্যে লেখাপড়া সবার শেষে।
আচ্ছা, আমরা আশা করি আমরা কার্যক্রমের মূল নীতিসমূহ এটা বুঝাতে পেরেছি। এরপর আমরা পরের নীতিতে চলে যাব। আচ্ছা, কাজ ১, আমরা মোটামুটি ৯টা কাজ ভাগ করেছি। ১ নাম্বার কাজ, নিজের নাম বলা। শিক্ষার্থী আপনার ক্লাসে এই হাতেখড়ি ক্লাস আসবে, সেজন্য তার নিজের নামটা সুন্দর করে, আমার নাম মোহাম্মদ মুসা খান। আপনি তাকে লেখাচ্ছেন, পড়াবেন, লেখাবেন, পড়াবেন পর আমরা বলবো, বাট এগুলো কিন্তু বেসিক, খুবই গুরুত্বপূর্ণ। সে তার নিজের নাম যেন সুন্দর করে বলতে পারে। তার বাবা মায়ের নাম, আপনি তার বাবা মায়ের নাম, তার মায়ের কাছ থেকে তার বাবার নাম লিখিত আকারে দিতে বলবেন। সুন্দর করে ক্লাসে আলাদা আলাদা করে সবাইকে সবার বাবার নাম সুন্দর করে আপনি মুখস্থ করিয়ে দিবেন। অলরেডি এগুলো বাচ্চাদের জানা আছে, বাট আপনি যদি সাপোর্ট দেন, এখান থেকে কিন্তু একজন অভিভাবক অনেক বেশি আপনার প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হবে। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম দেখেন, আপনার প্রতিষ্ঠানে সে 2 মাস পরে সে প্রতিষ্ঠানের নামই জানে না। মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাদ্রাসার নাম, আমাদের স্কুলের নাম, আমাদের একাডেমির নাম, এরকম করে করে আপনি আপনার মাদ্রাসার নাম তাকে মুখস্থ করাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। দেখেন, এগুলো কিন্তু খুব বেশি সময়ের ব্যাপার না ভাই। শিক্ষককে সালাম দেওয়া, জি, আপনি বাচ্চাদেরকে শিখাতে হবে উস্তাদজিকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের মশক করানো, তাদেরকে সালাম শিক্ষা দেওয়া, এটা একটা কাজ। ক্লাসে বসার নিয়ম, বাচ্চারা যখন প্রথম দিন আসবে, সামনে আমরা বলবো ইনশাল্লাহ, মানে এলোমেলো করবে, বসতে চাবে না। আপনি সুন্দর ধৈর্য নিয়ে যেই টিচারকে এখানে দায়িত্ব দিবেন, ওই টিচার যেন ধৈর্য নিয়ে এখানে ডিল করে। এবং আমরা পরামর্শ দিব, যদি কোনো প্রতিষ্ঠান প্রাথমিক দিকে হয়ে থাকে, পরিচালক নিজে এই ক্লাসটা ম্যানেজ করার চেষ্টা করা, মানে পরিচালনা করার চেষ্টা করা। এরপরে যদি বিশ্বস্ত কোনো শিক্ষক পাওয়া যান, যার ধৈর্য আছে, যার সাধনা আছে, যার ত্যাগ আছে, যার স্বপ্ন আছে, যে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, এরকম শিক্ষকের মাধ্যমেও কিন্তু আপনি এই ক্লাসটা করাতে পারেন। টিফিনের আদব, যখন ছুটি হয় তখন আদব কি এটা শিক্ষা দিবেন। টয়লেট ব্যবহার, হ্যাঁ, এরকমভাবে একদিন, এই চলো আজকে আমরা টয়লেট ব্যবহার শিখবো, বাচ্চাদেরকে টয়লেটে নিয়ে যাবেন, তুমি আগে বাম্পা দাও, ওই যে বাথরুমে যাওয়ার সময় আগে বাম্পা দিতে হয়, এই দোয়া পড়তে মুখস্থ না, সরাসরি ব্যবহারটা আপনি। এই 2 মাসের কাজ, মানুষ এই 2 মাসে এগুলোই কাজ। অনেকে পেরেশান যে 2 মাসে কি পড়াবো, কি শিখাবো, কোন বই, এই বই, সেই বই। একজন তো আমাকে পরামর্শ দিয়েছেন যে 2 মাসের জন্য আলাদা একটা বই তৈরি করেন। আরে ভাই, এটা বইয়ের কাজ না, সব কিছু বইয়ে থাকে না। ব্যাগ ও জুতা গুছিয়ে রাখা, এটা একটা কাজ। আপনি আপনার শিক্ষার্থীকে কারিকুলামটা এমনভাবে ডিজাইন করবেন যে 2 মাসে বেশ কয়েকটা সেশন থাকবে। ব্যাগটা কিভাবে গুছাতে হয়, জুতাগুলো কিভাবে খুলে তাকে রাখতে হয়, বাসায় গিয়ে ব্যাগটা কোথায় রাখতে হয়, এ বিষয়ে আপনি তাকে ব্রিফ করবেন। অর্থাৎ আপনার কার্যক্রমগুলো ঠিক এরকম থাকবে। আপনারা ইচ্ছা করলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। আচ্ছা, কাজ 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ ইসলামী শিক্ষা। তাকে সালাম শিখানো, দোয়া, খাওয়ার আগে ও পরের দোয়া শিখানো, ঘুমের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহ শিখানো, ছোট সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, ফাতিহা। এই ইখলাস, কাউসার, ফাতিহা আকসার বেশতর শিক্ষার্থীরা এটা মোটামুটি তারা জানে কম বেশি। মুখে মুখে শিখাইতে হবে। অজুর পরিচয়, অজু, তাকে অজুতে 4 ফরজ, এটা যদি আপনি পড়াইতে পারেন ওয়েল, না পারলে কমপক্ষে অজুর পরিচয় তাকে শিখাবেন। পরিচ্ছন্নতা, এ সম্পর্কে তাকে ধারণা দিতে হবে, তাকে পরিচ্ছন্নতা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে। সত্য কথা বলা সম্পর্কে ধারণা, মা বাবাকে সম্মান করা, আব্বুকে আম্মুকে আসসালামু আলাইকুম বলতে হয়, আব্বুকে আম্মুকে আসসালামু আলাইকুম বলতে হয়। এভাবে করে করে সে তার মা বাবাকে সম্মান না করলেও তোতা পাখির মতো বাসায় গিয়ে বলবে আব্বুকে আম্মুকে আসসালামু আলাইকুম বলতে হয়। এটা দেখবেন মা বাবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো 2 নাম্বার আমরা এই যে এই কাজগুলো আপনাকে দিয়েছি, এই কাজগুলো কিন্তু এই 2 মাস অথবা 3 মাস সময় নিয়ে আপনার এমনভাবে ডিজাইন করতে হবে, এই কাজগুলো যেন শিক্ষার্থীর নখদর্পণে চলে আসে। লেখাপড়া পরে ভাই, এই 2 মাসের কাজ লেখাপড়া না, এই 2 মাসের কাজ তাকে ম্যানার শিখানো, তাকে আখলাক শিখানো, তাকে আচার ব্যবহার শিখানো, এটা কাজ। এই 2 মাসের কাজ তাকে প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ করা, সেজন্য ক্লাসে বসতে চায়, তার ভয় দূর করা, শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, এরপর দেখেন বাংলা। বাংলাতে আপনি কী শিখাবেন? বাংলা স্বরবর্ণর পরিচয়, স্বর, অ, স্বর, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, স্বরবর্ণগুলো আপনি পড়াতে পারেন। ব্যঞ্জন বর্ণের পরিচয়, নিজের নাম চিনতে পারা, বড় ও ছোট। আচ্ছা, আমি একটু এখানে ফাইন্ড আউট করবো আপনাদেরকে। দেখেন, এখানে প্লেয়ের একজন শিক্ষার্থীকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখাতেই প্রায় 6-7 মাস চলে যায়। 2 মাস আপনি কী করবেন? যতটুকু পারেন অতটুকু আপনি পড়াবেন, বাট তাদেরকে নির্দিষ্ট একটা সময় লেখাতে হবে। কি করাতে হবে? লেখাতে হবে। তো কিভাবে লেখাবেন এটা আমরা বলবো। তো এই যে বাংলা স্বরবর্ণ থেকে আপনি শুরু করবেন, আপনি যতটুকু মানে যেতে পারেন, এটা তো কোনো চাপাচাপি নাই। বাট আপনাকে ওই যে ম্যানারের যে বিষয়গুলো, এটা কিন্তু খুব আপনাকে
নলেজে রাখতে হবে। ইংরেজি দেখেন, এ থেকে জেড পর্যন্ত আপনি শুরু করবেন। এ থেকে 2 মাসে আপনারা একটা টার্গেট নিতে পারেন যে 2 মাসে আমরা কতটুকু, 2 মাসে আমরা এম পর্যন্ত পড়াবো, বা 2 মাসে আমরা HIJ পর্যন্ত পড়াবো। হ্যাঁ, একটা টার্গেট নিয়ে যে 2 মাসে এতটুকু আমরা, ভাই এটার নির্দিষ্ট কোনো কারিকুলাম নাই, নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। এটার মূল সিলেবাস হলো, প্রথম আমি যেগুলো বলেছিলাম, আনন্দ দিতে হবে, তাকে ম্যানার শিখাতে হবে, তাকে টয়লেট ব্যবহার শিখাতে হবে, তাকে জুতা গোছানো শিখাতে হবে, তাকে বই গোছানো শিখাতে হবে, তাকে মা বাবার প্রতি সম্মান শিখাতে হবে, প্রতিষ্ঠানের প্রতি তার ভয় দূর করতে, এটা মূল কাজ। হ্যাঁ, আর এটা আপনি এই বর্ণ প্লেতে তো একটা শিক্ষার্থীর সিলেবাসটা অনেক হয়, আমরা সিলেবাস আপনাদেরকে দেখাবো। তো আপনি যতটুকু সম্ভব এ থেকে শুরু করলে আপনার টিচার যতটুকু সম্ভব যেতে হবে, বাট অগুছানো যেন না থাকে, এটা আমরা বলবো ইনশাল্লাহ। তো ইংরেজি গেল। আরবিতে দেখেন, আরবি হরফের পরিচয়, সহজ উচ্চারণ, তো বাস ওয়েল একরকমই। আপনি আলিফ থেকে শুরু করলেন, তো আলিফ থেকে শুরু করে আলিফ মিম ত, সরি ত ল, বাস এবার যেই পর্যন্ত আপনি যেতে পারেন। অথবা আলিফ বা তাসা দিয়ে যদি শুধু আলিফ বা তা সা, প্রত্যেকদিন একটা একটা করে হরফ পড়ালেন, আপনি যেই পর্যন্ত আপনার শিক্ষক যেতে পারে, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, আরবির পর আমরা চলে যাচ্ছি গণিতে। 1 থেকে 20 পর্যন্ত আমরা, এটা 1, হ্যাঁ 1, 1 থেকে 20 পর্যন্ত আমরা লিখেছি। আপনি 10এও রাখতে পারেন, 1 থেকে 10, এবং প্লাস 1 থেকে 10, হ্যাঁ 1 থেকে 10, বাস এটা আপনি গণিতে একটু গণনা শিখাইলেন বাচ্চাদেরকে। তো এটা আমরা সাবজেক্ট ওয়ারি কিন্তু বাংলা দেখালাম, ইংরেজি দেখালাম, গণিত দেখালাম, আরবি দেখালাম। অলরেডি কিন্তু আমরা কাজ 7 নম্বর কাজে চলে আসছি। তাকে পেন্সিল ধরা, এটা আপনার শিখাইতে হবে। তাকে লাইন টানা, হ্যাঁ, এই যে হাতের লেখার খাতার মধ্যে দেখবেন, এই যে আমাদের এই যে হাতের লেখার খাতা, এই খাতার মধ্যে শুরুতে এরকম এই যে লাইন টানা, হ্যাঁ দাগের উপর হাত ঘুরাও, এরকম দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি যদি এই খাতা ইউজ করেন আলহামদুলিল্লাহ, যদি ইউজ না করেন, আপনি যেই খাতার মধ্যে যে তোমরা লেখো, তোমরা এরকম দাগ দাও, দাগ দাও, তো বাচ্চারা এভাবে দাগ দিবে, এভাবে দাগ দিবে, দাগ দিবে। আচ্ছা, রং করা, যদি কিছু ড্রয়িংয়ের কাজ আপনি রাখতে পারেন, বাচ্চারা আনন্দ পায়। একটু রং পেন্সিল দিয়ে কাগজের উপর আঁকাতে অনেক বেশি এনজয় ফিল করে শিশুরা। তা আপনি এটা করতে পারেন। কাগজ ভাঁজ করা, এটা বাচ্চাদেরকে শিখাইতে পারেন যে কাগজটা কিভাবে ভাঁজ করবা। ভাই আমরা বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি বলার চেষ্টা করছি, যে যতটুকু পারেন আপনি অতটুকু করার চেষ্টা করবেন। এটা কাজ 7। আচ্ছা, 8 নম্বর কাজ, বন্ধু বানানো। এগুলো কিন্তু মানে ম্যানারের মধ্যে পড়ে। তো 8 নাম্বার কাজ হলো আপনার বন্ধু বানানো। বন্ধু বানানো কি? একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর সাথে কেমন ব্যবহার করবে, যে সে তোমার বন্ধুরাও ভাই। এই যে আমাদের নসিহার বই আছে, এই বইয়ের মধ্যে এই শব্দটা দেওয়া আছে যে বন্ধুরাও আমাদের ভাই। আমার ছেলে মোহাম্মদ, সে ক্লাস প্লেতে পড়ে। তো একদিন বাসায় গিয়ে বলতেছে যে একা একাই যে বন্ধুরাও ভাই। ও না, আমি মনে হয় ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় ভাই? তা ওরা 2 ভাই, মোহাম্মদ এবং আহমদ। আবার আমার ভাতিজা আছে 2 জন। তো বলল মোহাম্মদ, আহমদ, সিদ্দিক, আবার লন্ডনের মোহাম্মদ, মানে আমার আরেক ভাইয়ের ছেলে আছে লন্ডনে থাকে, আর ফুল ফ্যামিলি। তো বলল যে লন্ডনের মোহাম্মদ, আবার কিছুক্ষণ পর আবার বলল যে বন্ধুরাও তো ভাই। অর্থাৎ ওই যে নসিহার বইয়ে সে পড়েছে বন্ধুরাও ভাই। আচ্ছা, ভাগাভাগি করা, কিভাবে একজনের সাথে শেয়ার করতে হয়, এই সবক তাকে দিতে হবে। লাইনে কিভাবে দাঁড়াতে হয়, এই প্রশিক্ষণটা শিশুকে দিতে হবে। দেখবেন আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ লাইন ভঙ্গ করে। লাইন, একটা বাসের টিকিটের লাইন, দাঁড়াতে চায় না। হসপিটালে একটা প্রেসক্রিপশনের লাইন, মানুষ দাঁড়াতে চায় না। কারেন্ট বিল দেবেন, লাইন, মানুষ দাঁড়াতে চায় না। আপনার ব্যাংকে যাবেন, লাইন, মানুষ মানে বাংলাদেশের মানুষের মাইন্ডসেট আপটা এমন, লাইন দেখছে মানে উনি মানে মঙ্গল গ্রহ থেকে আসছে। কেন? ছোটোবেলা থেকে এই যে লাইনে দাঁড়ানো, এটা আমাদেরকে শেখানো হয়নি। অপেক্ষা করা, এই সম্পর্কে শিশুকে ধারণা দিতে হবে। ধন্যবাদ বলা, তাকে কেউ কিছু বললে সে যেন ধন্যবাদ বলে, এটা তাকে শেখাতে হবে। দুঃখিত বলা, দেখেন এগুলো যদি আপনি 2 মাসে, ভাই লেখাপড়ার দরকার নাই তো, 2 মাসে যদি আপনি এগুলো কাভার করতে পারেন, এবং এগুলোর পাশাপাশি আমরা আপনাকে বলবো নিজ কাজ করা। এই যে নসিহার বই, এটা হলো আমাদের নসিহার বই। হ্যাঁ, এই বইয়ের মধ্যে এই যে 30টা টপিকে অনেক আলোচনা এখানে সমৃদ্ধ আছে, যেগুলো একজন শিক্ষার্থীর তার ম্যানার শেখানোর জন্য প্রয়োজন হয়। এখন দেখা যায় কি, আমাদের ম্যানারগুলো না, আমরা শিক্ষার্থীদেরকে শুধুমাত্র ওই যে তোতা পাখির মতো মুখস্থ করাই। লম্বা একটা সময় আমাদের এমন গিয়েছে। তো শিক্ষার্থীরা মুখস্থ করে,
কিন্তু আপনি তো আমরা এই জন্য একটু ভিন্ন উদ্যোগ নিয়েছি, আমরা একটা নসিহার বই করেছি এবং উস্তাদকে যখন আপনি বলবেন যে ভাই তাকে ধন্যবাদ বলার উপর একটু বাচ্চাদেরকে কাউন্সিলিং করেন, বুঝান, তখন দেখা যায় শিক্ষক ইরান তুরানের বয়ান দেয়। যেই বয়ান উনি জুমার মসজিদে দিয়েছেন, ওই বয়ান 4-5 বছরের শিক্ষার্থীদেরকে উনি দেওয়া শুরু করেন। তো এই জন্য এই যে আমাদের নসিহার বই, এই বইটা আমরা সকল শিক্ষার্থীদের হাতে হাতে দিয়ে দিই। হাতে হাতে দেওয়ার পর এটা ওই যে আমি আগে বলেছিলাম, আপনি এখানে পড়াবেন, যতটুকুই পড়াবেন এটা সুশৃঙ্খল হতে হবে, আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আমরা বলে দিই যে আজকে তোমার লক্ষ্য, নসিহা লক্ষ্য, এই যে মোবাইল নিয়ে এখানে নসিহা আছে, সালাম দিয়ে নসিহা আছে, অনুমতি নেওয়া নিয়ে নসিহা আছে, পরিচ্ছন্নতা নিয়ে নসিহা আছে, রাস্তা দিয়ে কিভাবে হাঁটতে হয় এই বিষয়ে নসিহা আছে, মানে বাচ্চা সুলভ নসিহা। তো আপনার শিক্ষকের কাজ হলো এই বইটা থেকে শিক্ষক দেখে দেখে বাচ্চা সুলভ করে তাদের মধ্যে উপস্থাপনা করবে, ক্লাসের পর সামনে এনে তাদেরকে দিয়ে অ্যাক্টিং করাবে, একটা অভিনয় করাবে, এবং আপনি অভিভাবককে জানিয়ে দিবেন আজকে আমাদের নসিহা ছিল মোবাইল সম্পর্কে, আজকে নসিহা ছিল সালাম দেওয়া সম্পর্কে, আজকে নসিহা ছিল পরিচ্ছন্নতা সম্পর্কে। এতে করে অভিভাবক কিন্তু আপনার এই ক্লাসটাকে 2 মাসের কার্যক্রমকে গুরুত্ব দিবে। নয়তো আমাদের অনেক সময় ভুল হয় কি, আমরা কার্যক্রম করে মনে করে ফিরে আসছে, আগামী বছর ভর্তি হয় না হয় আমরা গুরুত্ব দিই না, তখন কিন্তু আসলেই তারা মানে ছুটে যায়, তারা সরে যায়। এই জন্য সম্মানিত পরিচালকদেরকে আমরা অনুরোধ করব, আপনি প্রত্যেকটা কাজ গুরুত্ব দিয়ে কিন্তু করতে হবে। 9 নম্বর কাজ লেখানো, এই যে এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, লেখানো। কিভাবে লেখাবেন আমরা বলবো আপনাকে। 10 নম্বর কাজ শিক্ষক প্রশিক্ষণ। আচ্ছা, শিক্ষক প্রশিক্ষণটা আমরা এখন আপনার এই ক্লাসে যে শিক্ষক পড়াবে তাকে আপনি কি প্রশিক্ষণ করাবেন। এখন একজন শিক্ষককে আপনি বাছাই করে দিলেন, ভাই আপনি কালকে থেকে হাতে করে ক্লাস, আপনি ক্লাস দিবেন না, ভাই এটা হবে না। এখানে বুঝতে হবে অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। এই শিক্ষার্থীরাই আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ, এই অভিভাবকগণই আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। সুতরাং এদেরকে আপনি আগামী বছরের জন্য তৈরি করছেন, এখানে যে কোনো শিক্ষককে দিলে হবে না, হয়তো আপনি করবেন, নয়তো এমন একজনকে দিবেন যাকে আপনি প্রশিক্ষণ করিয়েছেন। কি বিষয়ে প্রশিক্ষণ? 1 নাম্বার, 4 থেকে 5 বছরের শিশু কিভাবে শিখে, এটা আপনার শিক্ষকের ফুল জানা থাকতে হবে। কিভাবে শিখে ভাই? তারা খেলে খেলে শিখে, তারা আনন্দ নিয়ে শিখে। এখন এখানে যদি আপনি এমন একজন শিক্ষককে দেন, উনি ক্লাসে আসছে, দাঁড়িয়েছে, একটা বাচ্চা আসতেছে, গেট খুলছে, বাচ্চা আসতে চায় না, ভয় পাচ্ছে, ওর আম্মু বলতেছে আব্বু যাও যাও যাও, বাচ্চা না না যাবো না, আপনার শিক্ষক দাঁড়াই রয়েছে, বাচ্চাটাকে ডাকও দেয় না, ধরেও না, রিসিভও করে না, এই শিক্ষক দিয়ে কিন্তু আপনি এই কার্যক্রম চালাতে পারবেন না। এই কার্যক্রম চালাতে হলে শিক্ষককে আগে এগুলোর উপরে প্রশিক্ষণ করাতে হবে যে ভাই একটা বাচ্চা আসলেই, যে আমি যেগুলো বলছি, আসলেই আপনি বাচ্চাটাকে আগে রিসিভ করবেন। অনেক বাচ্চা ক্লাস আসতে চাইবে না, শিক্ষক গিয়ে তাকে কোলে নিবে, কোলে নিয়ে তাকে একটু নাচানাচি করবে, কোলে নিয়ে তাকে একটু একটা জায়গায় বসাবে। যে সকল প্রতিষ্ঠানে পুরুষ গার্ডিয়ান আছে, মানে আসে, পুরুষ গার্ডিয়ানের হাত থেকে মানে শিক্ষক বাচ্চাকে রিসিভ করবে। এবং মহিলা অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক প্রতিষ্ঠানের নির্ধারিত কিছু রুলস আছে, ওই রুলস শরিয়ার মাপকাঠিতে আপনারা ওই রুলস মেনটেন করে কাজ করবেন। তো মূলত কাজ হলো আপনার বাচ্চার প্রতি ফোকাস হইতে হবে। বাচ্চাকে দেখে উনি শরম পাইলে চলবে না, বাচ্চাকে দেখে উনি আতঙ্কিত হইলে চলবে না, বাচ্চাকে দেখে উনি ভয় পাইলে চলবে না, বাচ্চাকে গিয়ে কোলে নিতে হবে, বাচ্চাকে ধরতে হবে, বাচ্চাকে নাম ধরে আব্বু, ভাইয়া, বাবু, কেমন আছো, এগুলো বলে ডাকতে হবে। বাচ্চার যখন শিক্ষক বাচ্চার নাম ধরে ডাকবে, তখন কিন্তু বাচ্চার সাথে শিক্ষক খুব দ্রুত ক্লোজিং হবে। তাহলে এখানে তারা কিভাবে শিখে? তারা আনন্দ নিয়ে শিখে, তারা খেলতে খেলতে শিখে। এখানে এটা ভাবার কোনো কারণ নেই আমি বসে থাকবো যে ছাত্র সে আসবে বসবে। ভাই 4 থেকে 5 বছরের একটা বাচ্চা, তার ব্রেন অ্যাক্টিভই হয় নাই, তার ব্রেন এখনও নন অ্যাক্টিভ। 8 বছরের আগে মানুষের ব্রেন, বাচ্চাদের ব্রেন একটা হইল লজিক্যাল ব্রেন, একটা লজিক্যাল ব্রেন, আর 2 নাম্বার ইলজিক্যাল ব্রেন। লজিক্যাল ব্রেন যেই ব্রেন দিয়ে বাচ্চা বুঝতে পারে, ইলজিক্যাল ব্রেন যেই ব্রেন শুধু খেলা চায়, যেই ব্রেন দৌড়াইতে চায়। তো একজন শিশুর 4 থেকে 5 বছর, তার কিন্তু এই যে 2 নাম্বার ইলজিক্যাল ব্রেন, লজিক্যাল ব্রেন তার অ্যাক্টিভই হয় নাই। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে এই বাচ্চা ক্লাসে বসবে, আপনাকে সম্মান করবে, আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে সালাম দিবে? এটা ভুলে যেতে হবে। 1 2 নাম্বার কাজ অ্যাটেনশন, বাচ্চার মনোযোগ। এখন দেখেন একজন শিক্ষার্থী 4 থেকে 5 বছরের একটা বাচ্চা, সে মোবাইলের দিকে তাকিয়ে আছে, সে একটা গানের দিকে তাকিয়ে আছে, সে ক্লাসের শিক্ষকের দিকে তাকিয়ে থাকতে চাচ্ছে না। কেন? শিক্ষক ওই রকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, উপস্থাপনা করতে পারছে না। আপনার বাচ্চার অ্যাটেনশন নিতে হবে। যেই শিক্ষক বাচ্চার ভালো অ্যাটেনশন নিতে পারে, এই ক্লাসের জন্য আপনি ওই শিক্ষককে নির্বাচন করবেন। এরপরে কাজ থিঙ্ক পজিটিভ। শিক্ষক প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে পজিটিভ চিন্তা করবে। দেখেন অনেক আমাদের মাদ্রাসা এরকম হয়েছে, 6 মাস একজন শিক্ষার্থী ক্লাসে কান্না করছে, 6 মাস আমরা তার অভিভাবককে সুযোগ দিয়েছি সাথে বসার জন্য। 6 মাস পর ছেলেটা আলহামদুলিল্লাহ, ওই ছেলে এখন মাদ্রাসায় পড়ে
মানে ভালো হাফেজ হয়েছে, বেফাক পরীক্ষা সিরিয়ালে গিয়েছে, তাইসিরের পরীক্ষা সিরিয়ালে গিয়েছে, এবং আমরা আশা করি এই বছর সে আমাদের দ্বিতীয় বর্ষে পড়ছে, আগামী বছর সে আপনার দশম শ্রেণীতে পরীক্ষা দিবে। আমরা আশা করছি এই ছেলে ফুল বাংলাদেশে সিরিয়াল আসবে দশম শ্রেণীর ন্যাশনাল কারিকুলামের যে পরীক্ষা, ওই পরীক্ষায়। তাহলে দেখেন ছেলেটার নাম আফফান, আমি বলে দিলাম ছেলেটার নাম আফফান, ভালো হাফেজ হয়েছে মাশাল্লাহ সে। তো আমরা যদি আফফানের মা বাবাকে শুরুর ওই যে 6টা মাস স্যাক্রিফাইস না করতাম, আফফান হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতো না। আফফান এই বছর তারাবিও পড়িয়েছে মাশাল্লাহ। তো দেখেন আপনার ছোট্ট একটা স্যাক্রিফাইস, ছোট্ট একটা ত্যাগ, ছোট্ট একটা হিকমা, ছোট্ট একটা বিচক্ষণতা একজন শিক্ষার্থীর, একজন হাফেজে কোরআন, একজন আলেম, একজন দায়ী, একজন ইসলামিক স্কলার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তার মানে আগামীর পথ চলা। তাহলে থিঙ্ক পজিটিভ, কোনো রকমের নেগেটিভ চিন্তা করা যাবে না। এখানে প্রত্যেকটা কোমলমতি বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আপনার শিক্ষক এবং আপনি পজিটিভ চিন্তা করতে হবে। এটা আমাদের শিক্ষক প্রশিক্ষণের মানে সংক্ষিপ্ত একটা মডিউল আমরা দিলাম। আপনার আমাদের শিক্ষক ও কেরিয়ার বই আছে, সেখান থেকে শিক্ষকদেরকে আরও বেশি যে এই ক্লাসের বাচ্চাদের জন্য ওইখানে কী কী দেওয়া আছে আপনি দেখবেন। মারামারির বিষয়ে আলোচনা আছে, প্লের বাচ্চারা সমস্যা করলে, এবং এটা আমাদের প্যারেন্টিং বইটা থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। প্লেতে বাচ্চারা কী কী সমস্যা করে, নুরানিতে বাচ্চারা কী কী সমস্যা করে, ভর্তির আগে একজন শিক্ষার্থী কী কী সমস্যা করে, হ্যাঁ ভর্তির প্রাথমিক দিকে কী কী সমস্যা করে, এগুলো ডিটেইলে দেওয়া আছে। এগুলো মোতালা করলে আশা করি আপনি শিক্ষককে কীভাবে অ্যাডভাইস করবেন বিশদ একটা অভিজ্ঞতা আপনার হয়ে যাবে। আচ্ছা, এরপরের কাজ, আচ্ছা ক্লাসরুম ম্যানেজমেন্ট। এখন এই যে এই সকল বাচ্চাদেরকে যে আপনারা পড়াবেন, এখানে কয় রকমের বাচ্চা ভাই? এখানে 1 নাম্বার কান্নাকাটি করে এমন শিশু থাকবে, যিনি ক্লাস নিবে এটা ওনার ব্রেনে থাকতে হবে। এখানে কান্নাকাটি করে এমন শিশু থাকবে, এখানে দুষ্ট শিশু থাকবে। 2 নাম্বার এখানে দুষ্ট শিশু থাকবে। 3 নাম্বার এখানে লাজুক শিশু থাকবে। 4 নাম্বার এখানে নতুন শিশু থাকবে। তা আপনি দেখেন আপনার ক্লাসে যারা থাকবে, কেউ আছে কান্নাকাটি করবে, কেউ দুষ্টামি করবে, কেউ লাজুক থাকবে, কেউ আর নতুন তো মাশাল্লাহ সবাই। বাট কেউ যদি ভালো থাকে, ভদ্র, ভদ্র শিশু যদি থাকে, এটা আল্লাহর তরফ থেকে এক বিশেষ নিয়ামত আপনার জন্য। এটা থাকবে না, আপনি এটা ব্রেনে রাখবেন যে এটা ক্রস, এটা আমি পাবো না। আমি কি পাবো? কান্নাকাটি করবে, দুষ্টামি করবে, লাজুক শিশু থাকবে, নতুন শিশু থাকবে। এদেরকে আপনার ম্যানেজ করতে, একটা ছেলে কান্না করে তাকে নিয়ে লাফাইতে হবে, নাচতে হবে, তাকে নিয়ে জোরে গজল বলতে হবে, এগুলো কিন্তু আপনার লাগবে ভাই। একটা ছেলে দুষ্টমি করবে, তাকে বারবার সতর্ক করতে হবে, হাতে ব্যথ নেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, তার প্রতি ফোকাস থাকতে হবে, সে যেন ব্যথা না পায়, সে যেন কাউকে ব্যথা না দেয়, কেউ ক্লাস থেকে বারবার উঠে যাবে, কেউ একজনকে গুঁতা দিবে, মানে ধাক্কা দিবে, এই প্রবণতা অনেক শিশুদের থাকে। শিশু তো, তো আপনার এটা ম্যানেজ করতে হবে। ম্যানেজ কীভাবে? ওর দিকে ফোকাস থাকতে হবে, নজর রাখতে হবে। পুরো ক্লাসটা আপনার কাছে ভাতের প্লেটের মতো হবে। লাজুক অনেক শিশু আছে না, আসতে চাবে না, ঢুকতে চাবে না। এখন আপনিও লাজুক, শিশুও লাজুক, তাহলে আপনি কীভাবে ক্লাস পরিচালনা করবেন? আচ্ছা, এটা গেল ক্লাসরুম ম্যানেজমেন্ট। এখন এটা আমরা দেখাচ্ছি আপনাকে, আপনি শেষে এটা পরিচালকদের জন্য আপনি ছোট্ট সীমিত পরিসরে একটা মৌখিক পরীক্ষার মূল্যায়ন রাখতে পারেন। যদি কিছু লেখান, আমরা কিভাবে পড়াবেন এটা আমরা এই যে এখনই শুরু করব, বলবো ইনশাল্লাহ। কিছু মূল্যায়ন পদ্ধতি আপনি রাখতে পারেন। এটা কোনো প্রতিযোগিতা না, কে 1 হয়, কে 2 হয়, কে 3 হয় না, এটা করতে যাবেন না। এটা না করে জাস্ট বাচ্চাদের একটা পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে সবাইকে এক মাপের একটা পুরস্কার দিয়ে দেন। আপনার তৌফিক অনুযায়ী সবাইকে আপনি একটা পুরস্কার দেন। সবাইকে একদিন বিরিয়ানি রান্না করে সবাইকে বাটিতে করে বিরিয়ানি দিয়ে দেন। হয়তো একটা বাচ্চার পিছনে আমার সর্বোচ্চ 80 টাকা খরচ হবে ভাই, কিন্তু ভাই আপনি অনেক বড় একটা মানে দোয়া পাবেন, শিক্ষার্থীদের দোয়া, মা বাবার দোয়া। এখানে অভিভাবকের সাথে যোগাযোগ, এটা পরিচালকদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম কাজ, আপনি তাদেরকে নিয়ে একটা মিটিং করতে হবে, গার্ডিয়ানদেরকে নিয়ে একটা মিটিং করতে হবে। হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহে আপনি শুরু করলেন, ঠিক 4-5 দিন পরেই গার্ডিয়ানদেরকে নিয়ে এই 2 মাস আপনাদের কী প্ল্যান, এই যে আমি যেগুলো বললাম, আপনি এগুলোর গুরুত্ব গার্ডিয়ানকে বুঝাবেন যে দেখেন এই 2 মাস তার পড়াটা ডাজেন্ট ম্যাটার, তার ভয় কাটাবো। কেন কাটাবো? যে মায়ের পেট থেকে আসলে, দুনিয়াতে আসলে তার অভ্যাস চেঞ্জ হইতে 3 মাস লাগে। আশা করি এই বিষয়ে অনেক উলুম, অনেক অভিজ্ঞতা আপনার জানা আছে। এগুলো দিয়ে আপনি সার নির্দেশ কী পড়াবেন, এটা আপনাদের মূল 2 মাসের কার্যক্রম কী হবে, এটা তার অভিভাবকের সামনে আপনি প্রেজেন্ট করবেন সুন্দর করে। 2 নম্বর কাজ, উইকলি ফিডব্যাক। প্রত্যেক সপ্তাহে আপনি অথবা আপনার প্রতিষ্ঠানের কেউ তার অভিভাবককে ফোন দিয়ে এই 1 সপ্তাহে তার কোনো সমস্যা হয়েছে কিনা আপনি এটা যোগাযোগ রাখবেন। 3 নাম্বার, হোম প্র্যাকটিস। কিছু বাড়ির কাজ যদি আপনি মনে করেন যে আপনার শিক্ষার্থীরা মোটামুটি স্মার্ট, অভিভাবকরা স্মার্ট,
তারা বাড়ির কাজ চাচ্ছে আপনি দিতে পারেন, না হইলে নাই। ভাই বুঝাইতে পারলে মাটিও বিক্রি করা যায়। তো আপনি যদি মনে করেন না অধিকাংশ বাড়ির কাজ চাচ্ছে না বা দেওয়াটা সুইটেবল হবে না, দুই একজন চায়, তো দুই একজনের জন্য কি আপনি সিস্টেম চেঞ্জ করবেন, দুইজনকে আপনি বুঝাবেন। আবার যদি আপনি মনে করেন আপনার প্রতিষ্ঠানের শান মান অবস্থান অনুযায়ী বাড়ির কাজ দেওয়া দরকার, কিন্তু দুই একজন বাড়ির কাজ চাচ্ছে না, তাহলে কি আপনি বাদ দিবেন না? আপনি ওই দুই একজনকে বাড়ির কাজ দেওয়ার গুরুত্ব বুঝাবেন। অর্থাৎ অ্যাজ এ মুদির হিসেবে, অ্যাজ এ পরিচালক হিসেবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি যেটাকে প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীদের জন্য কল্যাণকর মনে করেন সেটা আপনি অব্যাহত রাখবেন। বাকিটা আপনি বাকি যারা এটা মানতে চাচ্ছে না তাদেরকে আপনি কনভিন্স করবেন, তাদেরকে আপনি বুঝাবেন। পজিটিভ ল্যাঙ্গুয়েজ। কোনো গার্ডিয়ানের সম্পর্কে, তার সন্তান সম্পর্কে, আপনার সন্তানটা বেশি দুষ্টামি করে, আপনার সন্তান একটু বেশি ক্লাস উচ্ছৃঙ্খল, এরকম নেগেটিভ কোনো ল্যাঙ্গুয়েজ কোনো অভিভাবকের সাথে, কোনো টিচার, কোনো পরিচালক কেউ ইউজ করবে না। পজিটিভ থিঙ্ক, পজিটিভ, এটা হলো আমাদের মূল থিওরি। আচ্ছা, এখন আসেন এই যে পরিচালকের কিছু কাজ আছে। কি কাজ? প্রথম কাজ, ভর্তিপূর্ব ক্লাস কেন জরুরি। এই ভর্তির পূর্বে ক্লাস কেন জরুরি এটা আপনি গার্ডিয়ানের সামনে স্পষ্ট করবেন, এলাকার মধ্যে প্রচার প্রসার করবেন, এটা নিয়ে কাজ করবেন। আমরা বেসিক কিছু বলেছি, আশা করি এখান থেকে আপনি ভালো একটা ওয়াসাইল পাবেন। শ্রেণী কক্ষ প্রস্তুত করা, এটা পরিচালকের কাজ। কোন রুমে তারা বসবে, রুমটা আরামদায়ক কিনা, আপনার এলাকা অনুযায়ী, প্রতিষ্ঠানের মান অনুযায়ী, প্রতিষ্ঠানের অবস্থান অনুযায়ী একটা শ্রেণীকক্ষ নির্বাচন করা। শিক্ষক নির্বাচন, আপনি এখানে কাকে পড়াতে দিবেন। আমি আগেও বলেছি যদি সম্ভব হয় পরিচালক নিজে এই সেক্টরে সময়, এটা একটা আপনার গুরুত্বপূর্ণ সেক্টর। এটা আপনার প্রতিষ্ঠানকে আলোর গতিতে, বিদ্যুতের মানে আলোর গতিতে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি না হয় একান্ত, আপনি যে শিক্ষককে নির্বাচন করলে ভালো হয়, আমরা যে গুণাবলীর কথা বললাম, এই গুণাবলীতে প্রশিক্ষিত কোনো শিক্ষক অথবা কাউকে যদি আপনি দিতে চান, তাকে 2 দিন 3 দিন 1 ঘন্টা 2 ঘন্টা আপনি সময় দেন, সময় দিয়ে তাকে এই বিষয়গুলো আপনি বুঝান। ক্লাস মনিটরিং করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন একবার আবশ্যকীয়ভাবে আপনি এই ক্লাসে আসবেন পরিচালক হিসেবে, যেখানে ঠিকঠাক মতো উস্তাদ পড়াচ্ছে কিনা, যেই কাজগুলো করার কথা, ওই যে আমরা অনেক কাজ কিন্তু এতক্ষণ দেখিয়ে আসছি আপনাকে এই অল্প সময়ে, এই প্রত্যেকটা কাজ শিক্ষক করাচ্ছে কিনা, এবং শিক্ষককে তো আপনি আপনার মতো করে একটা শিডিউল দিবেন, শিডিউল অনুযায়ী কাজগুলো করাচ্ছে কিনা আপনি খেয়াল রাখবেন। বাচ্চাদের সাথে আনন্দঘন পরিবেশ আছে কিনা, হাসি খুশির পরিবেশ আছে কিনা, না ভয় ভীতির পরিবেশ ক্রিয়েট হয়েছে, এটা আপনার খেয়াল রাখতে হবে। অভিভাবক ব্যবস্থাপনা, আপনি 2 মাসে কমপক্ষে 2 বার গার্ডিয়ানে মিটিং করতে হবে, গার্ডিয়ানের সাথে আলাদা যোগাযোগ করতে হবে, এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। 2 মাস শেষে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন, ওই যে এটা আমি আগে বলেছি, যদি আপনি মনে করেন একটু মূল্যায়ন করা দরকার, বাট এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের পরামর্শ না করলে ভালো হয়, এক লেভেলে সবাইকে রেখে আপনি সবাইকে পুরস্কৃত করেন যদি তৌফিক হয়। সেটা আমরা একটু পরে দেখি। আচ্ছা, কিছু ভুল, এই হাতেখড়ি ক্লাস অনেকে চালু করার পর বলে যে উস্তাদ যে হাতেখড়ি ক্লাস করায় আরও বদনাম হয়েছে, হাতেখড়ি ক্লাস করায় আরও আমার ছাত্র কমে গেছে। ভাই কেন? ওই যে আপনি তো অপরিকল্পিত ছিলেন, আপনি 10টা বাচ্চা এক প্রতিষ্ঠান করতেছে, আপনিও করা শুরু করছেন। এবার এখনকার যুগে কাজ করবেন 1 ঘন্টা, পরিকল্পনা করবেন 9 ঘন্টা। বর্তমান ওই যুগ, এটা পরিকল্পনার যুগ। কাজ হবে 1 ঘন্টা, বাট পরিকল্পনা হবে কয় ঘন্টা? 9 ঘন্টা। আচ্ছা, এখানে কি করতে হবে? পরিকল্পিত পাঠদান। এই যে আমরা কিন্তু একটা পাঠদান অলরেডি আপনাকে দেখাইছি। আপনি বাংলা কি পড়াবেন, ইংরেজি কি পড়াবেন, গণিত কি পড়াবেন, ম্যানার কি শিখাবেন, নসিহা কি করাবেন, ভাষা কিভাবে সুন্দর করবেন, এটা নিয়ে একটা পরিকল্পনা আপনি তৈরি করবেন। আমাদের কাছে একটা পরিকল্পনা আছে, সেটাও আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো, অসুবিধা নেই। 2 নম্বরে ফ্রি মনে করে গুরুত্ব না দেওয়া। অনেকে আছে, অনেকেই ক্লাসটা ফ্রিতে করায়, মানে মাজ্জানান করায়, তো গুরুত্ব যাক ফ্রি ক্লাস আইলে ভাই আপনি তাইলে করায়নি না, অসুবিধা নেই। যদি আপনার ব্রেনে থাকে এটা ফ্রি ক্লাস, ও এক ভাই ফ্রি তার কত, ধরেন একজন শিক্ষক গার্ডিয়ানকে ঠিক মতো করে একজন শিক্ষক পড়ায় নাই, হাতের লেখা দেয় নাই বা লেখায় নাই, তো ও বিচার নিয়ে আসছে, তো এখন পরিচালক তো আসলে সরাসরি বলতে পারে না, কিন্তু মনে মনে ভাবে ফ্রিতে আর কত কিছু স্যার, আগে ভর্তি করা না ভাই, তাহলে আপনি এই আয়োজন করলেন কেন? আপনার এটা ফ্রি না, আপনার এটা হলো সামনের বছরের প্রস্তুতি। আপনি যদি হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এটা ফ্রি, তাহলে আপনি এটা করিয়েন না ভাই, না করাই আপনি জানুয়ারি থেকে 50 জন ছাত্র এভাবেই পাবেন। যদি আমাদের এলমের দাওয়াত, আমরা আমাদের পরিচালক কর্মশালায় যেভাবে কার্যক্রম করার কথা বলি, ওইভাবে যদি আপনি কার্যক্রম করেন, তাহলে কিছু ছাত্র আপনি এভাবেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। বাট যদি আপনি এটা করেন, আপনাকে গুরুত্ব দিতে হবে, ফ্রি মনে করে গুরুত্ব না দিলে হবে না। তদারকি না করা, অনেক পরিচালক আছে যে মাশাআল্লাহ একজন হুজুরের দায়িত্ব দিছে, উনি প্রথম দিন একটু দোয়া করছে, আর এই ক্লাস সম্পর্কে ওনার কোনো খোঁজখবর নাই, কোনো যাতায়াত নেই, কোনো যোগাযোগ নেই, আপনি ধরা খাবেন। তাহলে খামাখা এই ক্লাস আপনার করারই দরকার নেই।
3 নম্বর কাজ, অভিভাবকের সাথে যোগাযোগ রক্ষা না করা। হ্যাঁ, গার্ডিয়ানের সাথে কোনো যোগাযোগ রক্ষা করে না, আপনি ধরা খাবেন। যত্নের অভাব, 2 মাসের জন্য বাচ্চাটাকে আপনি ঠিকমতো যত্ন নেন নাই, তাকে সালাম শিখান নাই, তাকে দোয়া শিখান নাই, তাকে একটু কথাটা সুন্দর হয় নাই, সে প্রথম ক্লাসে বসতে চাইতো না, এখনও ক্লাসে বসতেই চায় না, তো এগুলো কিন্তু তাহলে যত্নের অভাব। কি পড়াচ্ছেন বা শিখাচ্ছেন তা স্পষ্ট না হওয়া, যে এটাও গুরুত্বপূর্ণ একটা ভুল। আপনি কি পড়াচ্ছেন বা কি শিখাচ্ছেন এটা অভিভাবকের কাছে স্পষ্ট না হওয়া। ভাই আমি এদিকে এলোকে আমরা দেখা যায়, এটা অভিভাবকের কাছে স্পষ্ট না হওয়া, এটাও কিন্তু ভাই আপনার একটা ভুল। তাহলে কিছু ভুল এখানে আমরা উল্লেখ করলাম। এখন আমরা তাদের একটা কারিকুলাম উল্লেখ করবো ইনশাল্লাহ। আমরা তাদের একটা রুটিন, যেটা জিরালি আল্লাহ সিলেবাসটা ঢুকেছে না, সিলেবাসটা নেওয়া আছে, জাস্ট এই যে স্লাইডে ঢুকাবো, একসাথে তো সবগুলো ঢুকানো যায় না। আচ্ছা এই স্লাইডটা শেষ করে দিয়া। আচ্ছা এখন হইল প্রতিদিনের 2 ঘন্টার নমুনা রুটিন। দেখেন আমরা এটা 2 ঘন্টার জন্য একটা নমুনা রুটিন তৈরি করছি। আপনি যদি মনে করেন আপনি 3 ঘন্টা পড়াবেন, তো ওইভাবে আপনার কার্যক্রম সাজাবেন। আমরা এখানে কি করেছি, লেখা লেখা 30 অথবা 45 মিনিট, এটা আপনি লেখাবেন। 30 অথবা 45 মিনিট তাকে লেখাবেন। কি লেখাবেন, কিভাবে লেখাবেন, কোথা থেকে লেখাবেন, এটা আমরা বলবো ইনশাল্লাহ। এরপরে বর্ণ শিক্ষা 30 মিনিট। এখানে বাংলা বর্ণ, ইংরেজি বর্ণ, আরবি বর্ণ এবং গণিত সংখ্যা, এই প্রত্যেকটার জন্য 30 মিনিট। কিভাবে পড়াবেন আমরা বলবো। আরবি বর্ণ, দোয়া ও নসিহা 30 মিনিট। আচ্ছা এখানে এই যে আরবি মানে আলিফ বা তা থা জিম, এটা আপনি এই যে এই বর্ণ 30 মিনিটও নিয়ে যেতে পারেন। অথবা যদি মনে করেন যে না আরবির বর্ণটা আলাদা রাখি, তাহলে ওই আরবির একটা অতিরিক্ত গুরুত্ব আছে, এটা একটা ফ্লেভার সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তো সেক্ষেত্রে আপনি আরবি বর্ণ, দোয়া ও নসিহা, এটা 30 মিনিট। নসিহা কি, এই যে আমরা যেটা বলেছিলাম গুরুত্বপূর্ণ ক্লাস হইল, তাকে সালাম শিখানো, তাকে ম্যানার্স শিখানো, ধন্যবাদ বলতে পারা এটা শিখানো, বাসায় গিয়ে এসে না বলে ঘরে ঢুকবে না, টয়লেট ব্যবহার শিখানো, তাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকা শিখানো। তো এটার জন্য আপনি এই যে আরবি বর্ণ এবং নসিহা, এটা 30 মিনিট। নসিহার মধ্যে এই যে দোয়া, দোয়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দোয়াটা কেন ইম্পর্টেন্ট দেখেন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আপনি কালিমাটা শিখালেন, সর সরা রস্যই দীর্ঘ বা এগুলো বাচ্চা 2 মাসে নাও পারতে পারে। বাট আপনি যদি এই দোয়া, কয়েকটা দোয়া সূরা এটা মুখস্থ করিয়ে দেন, এটা কিন্তু সে বাথরুমে গিয়ে গিয়েও পড়বে, এটা সে খেলতে খেলতে বলবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা পরামর্শ দিব যে আরবি বর্ণ সহ এই 30 মিনিটে নিয়ে যাওয়া। হ্যাঁ, এখানে আরবি বর্ণ না আনা। দোয়া এবং নসিহা এটার জন্য 30 মিনিট। আপনি যদি দোয়ার জন্য আরও 30 মিনিট বাড়ান, ওয়েল আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা এখানে লেখা না, এখানে হলো এই যে গজল ও খেলা, খেলা সরি উনি ভুল লিখছে, খেলা, খেলা ভাই, হ্যাঁ খেলা এবং গজল। তো বাচ্চা আসছে, আপনি শিক্ষক ধরেন খেলার কিছুই নাই, তো বাস একটু দৌড় দেন, এই সব একটু দাঁড়াও বসো, যতটুকু করা যায় বা তাকে একটু খেলার সুযোগ দিতে হবে। খেলা আপনি মানে 15 মিনিট দিলেন, একটা গজল, যেই গজলটা বাচ্চারা পারে, ছোটো ছোটো বাচ্চারা যে ইশকে নবী, এই গজল। আমরা দেখা যায় কি অনেক সময় উস্তাদরা আপনি আপনার পছন্দের গজলটা চালান না, ভাই হবে না। আপনার পছন্দের গজল আপনি লাগাই দিলেন, ওলামায়ে দেওবন, শানে সাহাবা ইত্যাদি ইত্যাদি গজল দিলেন, এটা কিন্তু হবে না। আপনার দিতে হবে এই বয়সী বাচ্চারা কোন গজলগুলো পছন্দ করে। আপনি দুই একটা গজল বাজাইলেই দেখবেন যে কোন গজলটা ওরা সাথে সাথে বলতে পারে, কোন গজলটা বাজাইলে এদের ভাল লাগে। হ্যাঁ, যদি মনিটর থাকে প্রতিষ্ঠানের তো ওয়েল আলহামদুলিল্লাহ, না থাকলে এখন তো মোবাইল দিয়ে একটা গজল বাজানো যায়, এবং 150 টাকা হইলে আপনি আলাদা একটা স্পিকার কিনতে পাবেন। একটা স্পিকার দিয়ে বা সুন্দর আওয়াজে একটা গজল হইলো, বাচ্চারা সাথে সাথে বললো, এটা একটা বিনোদনের পার্ট। তাহলে এখানে 2 ঘন্টার একটা ক্লাস রুটিন আমরা সাজিয়েছি। আপনি যদি মনে করেন যে আপনি ক্লাস দিবেন 3 ঘন্টা,
3 ঘন্টা। সাবজেক্ট কিন্তু এগুলোই, লেখা, বর্ণ, দোয়া নসিহা, খেলা ও গজল। তাহলে সাবজেক্ট মূলত বেসিক সাবজেক্ট দেখেন, 1 নাম্বার এটা, 2 নাম্বার বর্ণ, 3 নাম্বার এই যে দোয়া নসিহা, 4 নাম্বার খেলা ও গজল। তাহলে সাবজেক্ট কয়টা হইল ভাই? 5টা, সরি 4টা। এই 4টা সাবজেক্টে আপনি তাহলে 3 ঘন্টা যদি করান, তো কোন জায়গায় আপনি কতক্ষণ দিবেন ওইভাবে আপনি শিডিউল করবেন। তো আমরা 2 ঘন্টার একটা মডিউল আপনাকে দেখালাম। এখন আপনি কিভাবে পড়াবেন, কিভাবে বর্ণ, এই যে বর্ণ আপনি কিভাবে শিখাবেন, হ্যাঁ, দোয়া আপনি কিভাবে পড়াবেন, নসিহা আপনি কিভাবে করাবেন, 30 মিনিটে খেলা এবং গজল কিভাবে করাবেন, ডিটেইল আমরা বলবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন। তাহলে এই পার্টটা কালকে কইয়া। এই 18টা শেষ, হ্যাঁ। আরেকটা আছে দিতে, হ্যাঁ, আরেকটা আছে দিতে। না না, ওইটা আগে কয়ে লিছি আমি। কোনটা 18 নম্বর? হ্যাঁ, এটা কয়ে লিছি। ওকে।